জি ভাই জানি আমি সবচেয়ে লেট করলাম এই টপিকে ভিডিও বানানোর জন্য, কিন্তু কি আর করা। স্বয়ং জর্জ আর মার্টিন বই লেখা বাদ দিয়ে এইচবিওর টাকা যে প্রজেক্টে ইনভেস্ট করেছিলেন তা নিয়ে কথা বলতে গেলে একটু খোঁজাখুঁজি তো প্রয়োজন আছে, তাই না? যারা এখনো জানেন না আমি কি নিয়ে কথা বলছি তাদের জন্য 3 লাইনে বিষয়টা বলে আজকের মূল ভিডিও শুরু করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা গেম অফ থ্রোনস শোয়ে স্টার্ক হাউসের সিজিল হিসেবে ডায়ারউলফের মাথা দেখেছিলাম এবং গেম অফ থ্রোনস সিজন 1-এ নেড স্টার্কের 6 সন্তানের জন্য 6টি ডায়ারউলফের বাচ্চা দেখেছিলাম। জর্জ আর মার্টিন ডায়ারউলফ নামক এই প্রাণীগুলোকে কল্পনা থেকে সৃষ্টি করেননি। আজ থেকে প্রায় 12,500 বছর আগে বাস্তব দুনিয়াতে ডায়ারউলফ ছিল, যা কিনা আইস এজের সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। গত 7 এপ্রিল কলোসাল বায়োসায়েন্সেস নামক একটি বায়োটেক সংস্থা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে গেম অফ থ্রোনসের জগতে দেখা সেই 12,500 বছর আগে বিলুপ্ত হওয়া ডায়ারউলফকে আমাদের এই বাস্তব দুনিয়ায় পুনরায় জন্ম দিয়েছে। জি প্রিয় দর্শক, অবিশ্বাস্য এই ঘটনা কিভাবে ঘটিয়েছেন বিজ্ঞানীরা আজকের ভিডিওতে এক্সপ্লেন করব সেই কাহিনী। সেজন্য এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন মনোমুগ্ধকর এই বিস্ময় ভরা সত্য গল্পটা ইউটিউব অ্যালগরিদম সকল গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট রেকমেন্ড করে। ডায়ারউলফের পুনর্জন্ম নিয়ে বৈজ্ঞানিক কচকচানি শুরুর আগে বলে দেই, আয়রন থ্রোনের উপর এই দুটো ডায়ারউলফ বাচ্চার ছবি কিন্তু মোটেও এআই জেনারেটেড নয়। যখন থেকে কলোসাল বায়োসায়েন্সেস ডায়ারউলফ পুনর্জন্মের চেষ্টা শুরু করেছিল সেই সময় আমাদের গল্পের জাদুকর বুড়ো মার্টিন এই প্রজেক্টে টাকা ঢেলেছেন একজন ইনভেস্টর হিসেবে। গত 7 এপ্রিল যখন প্রথম দুটো যমজ বাচ্চা জন্ম নেয় তাদের ছবি তোলার জন্য অরিজিনাল গেম অফ থ্রোনসের সেটে ব্যবহৃত আয়রন থ্রোনটিকে কলোসাল ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। এই দুটো যমজ বাচ্চার নাম রাখা হয়েছে রোমান মাইথোলজির 2 স্টোরিটেলার যমজ ভাইয়ের নামে, রোমুলাস এন্ড রেমাস। এবং পরবর্তীতে তৃতীয় আরেকটি ডায়ারউলফের জন্ম হয় যার নাম রাখা হয়েছে মাদার অফ ড্রাগনের উপাধি অনুসারে খালেসি। যাই হোক, এবারে সংক্ষিপ্ত ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করছি কিভাবে এই অসাধ্য সাধন করেছেন জিন সায়েন্টিস্টগণ। কলোসাল বায়োসায়েন্সের চিফ সায়েন্টিস্ট বেথ শাপিরের ব্রিফিংটুকু আমি আপনাদের জন্য সহজ ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করছি। প্রথমেই বিজ্ঞানীরা একটি 13,000 বছর পুরনো ডায়ারউলফের দাঁত এবং 72,000 বছর পুরনো ডায়ারউলফের খুলি থেকে ডিএনএ সংগ্রহ করেছেন। এরপর সেই পুরনো খুঁজে পাওয়া ডিএনএ থেকে জিনোম সিকোয়েন্স স্টাডি করে একটি পরিপূর্ণ ম্যাপ তৈরি করেছেন, যেটা দেখে তারা ক্লিয়ার হয়েছেন প্রাচীনকালে ডায়ারউলফের ডিএনএর গঠন আসলে কেমন ছিল। বলে রাখা ভালো, আজকের দিনে আমরা যে গ্রে উলফ বা ধূসর নেকড়ে দেখতে পাই 25 লক্ষ বছর আগে বংশগতির ধারায় ডায়ারউলফ থেকে জিনগতভাবে পৃথকীকরণ হয়েছিল এই গ্রে উলফ। সুতরাং বিজ্ঞানীরা গ্রে উলফের ডিএনএ এবং নতুন করে খুঁজে পাওয়া ডায়ারউলফের ডিএনএ কে পাশাপাশি রেখে পরীক্ষা করেন দুই প্রজাতির মধ্যে আসলে পার্থক্য কতটুকু। জানা যায় ডায়ারউলফ ও গ্রে উলফের মধ্যে জিনগত 99.95% মিল রয়েছে। এভাবেই বিজ্ঞানীরা ডায়ারউলফের কোর জিন আইডেন্টিফাই করেন। এরপর জেনোম ইঞ্জিনিয়ারিং প্রসেসের মাধ্যমে প্রথমে তো কৃত্রিম উপায়ে ডায়ারউলফ জিনোম সিকোয়েন্সের সেই অল্প একটু গুরুত্বপূর্ণ অংশ কৃত্রিমভাবে তৈরি করা হয়। এরপর আজকের দিনের গ্রে উলফের ডিএনএ কে এডিট করে ডায়ারউলফের সেই কৃত্রিম জিনোম সিকোয়েন্স রিপ্লেস করা হয়। গ্রে উলফের ডিএনএ কে সফলভাবে ডায়ারউলফের ডিএনএ তে পরিণত করার পর ল্যাবের ক্লোনিং সেটআপে জীবন্ত কোষ সৃষ্টি করা হয়। যারা প্রাণীবিজ্ঞানের এমব্রিও চ্যাপ্টার ঠিকমতো পড়েছেন তারা সবাই জানেন একটা জীবন্ত কোষ থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরির প্রক্রিয়া সেই 70 দশকে আবিষ্কার হয়ে গিয়েছে। অলরেডি ডিএনএ রিমুভ করা একটা নিউক্লিয়াসে এডিট করা কোষটি ইনজেক্ট করা হয়। এরপর কোনো সারোগেট মাদারের গর্ভে তা সংরক্ষণ করে সফলভাবে ভ্রূণ তৈরি করার কাজ সম্পন্ন করা হয়। প্রিয় গেম অফ থ্রোনস ফ্যান, গ্রে উলফের ডিএনএ এডিট করা নিউক্লিয়াস সেলটি কলোসাল বায়োসায়েন্সের বিজ্ঞানীরা একটি সাধারণ নারী কুকুরের গর্ভে সারোগেট হিসেবে পুশ করেছিলেন, যা থেকেই গত 7 এপ্রিল জন্ম নিয়েছে 3টি শ্বেত শুভ্র ডায়ারউলফ। 12,500 বছর পর আবারও পৃথিবীর আলো বাতাসে শ্বাস নিচ্ছে এই ম্যাজেস্টিক প্রাণীটি। তবে আমাদের মতো অনেক ফ্যান বিষয়টা নিয়ে প্রাথমিকভাবে এক্সাইটেড হলেও পরক্ষণেই ভাবছেন প্রাগৈতিহাসিক এই ডায়ারউলফের জন্য আমাদের আধুনিক পৃথিবীর পরিবেশ কি উপযোগী হবে? এছাড়া দুনিয়ার খাদ্যচক্র আবর্তিত হচ্ছে এক প্রাণীর মৃত্যুর মধ্য দিয়ে অন্য প্রাণীর বেঁচে থাকার মধ্য দিয়ে। প্রাচীনকালে যে প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তাকে বর্তমানে ফিরিয়ে না এনে যদি আমাদের নিকট অতীতে হারিয়ে যাওয়া প্রাণী যেগুলোর রিলিভেন্স এখন আমাদের জগতে আছে, যেমন সাদাবাঘ, নীলহাতি, 40 প্রজাতির মৌমাছি, উপকারী অনেক পাখি, মাছ, এসবকে ফিরিয়ে আনাটা কি বেশি জরুরি ছিল না? আপনাদের কি ভাবনা এই নিয়ে বলুন তো। আজ তো বিজ্ঞানের কচকচানি শুনলেন। গেম অফ থ্রোনসের দুনিয়া থেকে 6টি ডায়ারউলফ আর তাদের 6 জন মালিককে নিয়ে একটা এক্সপ্লেনেশন ভিডিও
বানাবো কি কমেন্ট করে জানান। অ্যাগন দ্য কনকারের ড্রাগন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম গত ঈদ উল ফিতরের দিন, আপনারা অনেকে ভিডিওটা এখনো দেখেননি, এন্ড স্ক্রিনে লিংক দেওয়া আছে। চলুন শ্রোতা বন্ধুরা কথা বলি সেই ভিডিওতে।